কর্মীদের মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে, অভিযোগ নেতাদের। প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব ক্ষমতাসীনদের। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন, মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফিরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দাফন। জানা যায় মানুষের ঢল, পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে চলন্ত বিমান নিয়ে যান নদীতে। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি ৩২,০০০-এর বেশি মুসল্লি। প্রক্রিয়া চলছে জামাল হজ অফিস। নিজেদের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকেন গাইডরা, অভিযোগ মুসল্লিদের। বনের জীব বৈচিত্র্য যেটা, সেটা নষ্ট হয়ে গেল। এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। প্রকল্প বাস্তবায়নের নামে নওগাঁর শালবনে ১,০০০ গাছ নিধন। আলতাদিঘিতে ধ্বংস জলজ উদ্ভিদ ও প্রাণী। খেসারত দিতে হবে বাসিন্দাদের, বলছেন পরিবেশবিদরা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সরকারের জনসমর্থন হারিয়েছে বলেই ৭ জানুয়ারির চাইতেও কম ভোটার ছিল উপজেলা নির্বাচনে, এমন দাবি করে বিএনপি নেতারা বলেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। নয়াপল্টনে বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে নেতারা হুঁশিয়ারি দেন, রাজপথের আন্দোলনেই হটানো হবে ক্ষমতাসীনদের। কোনো বিকল্প নাই। ওই দাবি নির্বাচন ৭ই জানুয়ারির তার চাইতেও ভোট কম পড়ছে। এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়া চুরি হয়েছে, জালিয়াতি হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন ভারতের হাতে আওয়ামী লীগ সরকারের রিমোট কন্ট্রোল। সরকারের রিমোট কন্ট্রোল কার হাতে? মোদির হাতে, না মোদির দুবারের হাতে, না রয়েল চিফের হাতে। ওবায়দুল কাদের সাহেব বলছিলেন না, ভারত যদি আমাদের পাশে না থাকতো এই নির্বাচন আমরা করতে পারতাম না। তাহলে ভারতই আপনাদের কাছে। নেতাকর্মীরা ক্লান্ত হলেও হতাশ নয়, লড়াই করে সরকারকে হটানোর আশা বিএনপি নেতাদের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে বিএনপি এখন বিশৃঙ্খলার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। এ সময় আগামীকাল ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দেন। উত্তাপ ছড়ায় দীর্ঘদিন পর এবার দেখা গেল ভিন্ন চিত্র। শুক্রবার বিএনপি মাঠে সমাবেশ করলেও কার্যালয়ে যৌথ সভা করেছে আওয়ামী লীগ। যৌথ সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে আবারও অগ্নিসন্ত্রাসের পায়তারা করছে বিএনপি। তিনি বলেন, দলটির কর্মসূচির দিনে অরক্ষিত হয়ে পড়ে ঢাকা, তাই ভবিষ্যতে বিএনপিকে মাঠ ছেড়ে না দেওয়ার ঘোষণা ওবায়দুল কাদেরের। বিএনপি সমাবেশ মানেই রক্তপাত। গোটা রাজধানীকে আমরা যদি তাদের উপর ছেড়ে দিই তাহলে জনগণের জানমাল সুরক্ষা সমস্যা হতে পারে, এবং সে কারণে আমাদের মাঠে থাকতে হবে। বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের এক বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ভারত নয়, জনগণের ভোটেই ক্ষমতায় আওয়ামী লীগ। ভারতকে খুশি করার তো আমাদের দরকার নেই। আমরা আমাদের শক্তিতে, সামর্থ্যের উপর ভর করে আছি। এখানে ভারতের দয়ায় আমরা টিকে থাকবো, ক্ষমতা থেকে সরে যাব। ৭৫-এ আমরা ক্ষমতা ছিলাম, বঙ্গবন্ধু আর থাকবো, তখন কি ভারত আমাদের ক্ষমতা বসিয়েছিল? শনিবার ঢাকায় শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের জানান, ১৭ই মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকল মহানগর, জেলা, উপজেলায় দিনটি পালন করা হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সমবায়ের ধারণা সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমবায়ের মাধ্যমেই দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মানের উন্নয়ন করা হবে। সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। বলেন, দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবেন কৃষকরাও। বাবুল হোসেনের ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়।
সাধারণ ছুটির দিনের চেয়ে শুক্রবারের দিনটি কিছুটা ভিন্ন আমেজে কাটল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভোর 7টায় ঢাকা থেকে রওনা হয়ে সকাল 10টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে। ছিল ফাতিহা পাঠের আয়োজনও। এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আসেন সরকার প্রধান। সেখানে তখন উপস্থিত আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। টুঙ্গিপাড়ার দাড়িয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সঙ্গে বসেন এই উদ্যোগে সম্পৃক্ত তৃণমূলের মানুষ। তাই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন সরকার প্রধান। আমার বাড়ি আমার খামার এই যে সমবায় সমিতি, এই সমিতি যে আবার কার্যকর হচ্ছে, এটাই একটা আশার কথা। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইট কাজে দেবে সবার, বলেন প্রধানমন্ত্রী। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি যাতে, এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে। সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। শোককেও ছাপিয়ে গেছে অকুতোভয় সৈনিক আসিম জাওয়াদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। সকালে ঢাকায় সহকর্মী ও সহযোদ্ধাদের সম্মান জানানোর পর মরদেহ নেওয়া হয় মানিকগঞ্জে নিজ শহরে। কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। পরে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মাঠে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় আসিম জাওয়াদকে। নিজামুদ্দিন লিটনের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। নেওয়া যায় না, যেমন একটা ছেলে মায়ের বুক খালি করে চলে গেছে। প্রাণ চেষ্টা তো করেছে কিভাবে মানুষকে, সাধারণ মানুষকে ছেদ করবে। জীবন দিয়ে ওনার দেশপ্রেমটা বুঝিয়ে দিয়ে গেছেন। তার যে অবদান, এটা জাতি চিরদিন স্মরণ করবে। 1992 সালে জন্ম, পৃথিবীর আলো দেখেছেন সবেমাত্র 32 বছর। পেশাগত জীবন নাতিদীর্ঘ হলেও কম বর্ণাঢ্য নয়। মাত্র 14 বছরের কর্মজীবনে পরিচয় দিয়েছেন সর্বোচ্চ দক্ষতার, অর্জন করেছেন বেশ কিছু সম্মাননাও। হজযাত্রা শুরু হলেও এখনও ভিসা পাননি 32,000-এর বেশি মুসল্লি। তবে হজ অফিস বলছে তাদের ভিসা প্রক্রিয়া চলমান। এদিকে মুসল্লিদের অভিযোগ, নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন গাইডরা। পাড়ি দিতে হবে 5,000 কিলোমিটার পথ। তাতে কি, মহান আল্লাহ যে বান্দার ডাক শুনতে পান সব সময়। তাই তো ঢাকা থেকেই আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন মক্কার উদ্দেশ্যে রওনা করা হজযাত্রীরা। কাবা শরীফ তাওয়াফের পাশাপাশি মহানবীর রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে তাকে সালাম করার আশায় মুখিয়ে আছেন হজযাত্রীরা। কিছুটা সময় হাতে নিয়ে আগেই সৌদি আরবে রওনা হতে পেরে উচ্ছ্বসিত মুসল্লিরা। তাই তো ফ্লাইটের কয়েক ঘন্টা আগে থেকেই ইমিগ্রেশন শুরু হলেও কারো যেন নেই এতটুকু ক্লান্তি। অনেকেই যাচ্ছেন প্রথমবারের মতো। জানান এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। প্রথমবার হজ করার অনুভূতি আসলে অন্যরকম। সকল হাজি যারা যাচ্ছেন সকলের হজটাকে যাতে কবুল করে নেন। যারা আগে হজ করে এসেছেন তাদের দাবি, হজ গাইডরা তাদের দায়িত্ব পালনের থেকে নিজেদের হজ পালনের ক্ষেত্রে বেশি মনোযোগ দেন। এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপও চাইলেন অনেকে। বিভিন্ন কান্ট্রির সহযোগীরা, কর্মীরা বিভিন্ন রাস্তায় দাঁড়ায় থাকে, যে কোনো হাজি যদি হারায় যায় তার লোকেশনটা ইন্ডিকেট করে তাকে পৌঁছায় দেওয়ার একটা ব্যবস্থা করে। এই জায়গাতে বাংলাদেশের কর্মীদের আমরা খুব অভাব ফিল করছি। মোয়াল্লেমরা ঠিক সময় দিতে চান না, ওনাদেরকে শিপ গাইড করতে চান না। এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী মোট নিবন্ধিত হজ যাত্রীদের মধ্যে এখনো 32,600 জনের ভিসা ইস্যু হয়নি। যদিও হজ অফিস বলছে ভিসা ইস্যুকরণ প্রক্রিয়া চলমান রয়েছে। 51,529টি ভিসা ইতিমধ্যে ইস্যু করা হয়েছে, তার মধ্যে সরকারি মাধ্যমে 3,990টি। সঙ্গে তাদের দাবি এবছর বেড়েছে আরও অন্যান্য সুযোগ সুবিধা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ আমেরিকার চেয়ে মানবাধিকারে ভালো অবস্থানে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ।
শুক্রবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈশাখী উৎসব 1431 আয়োজনে এ কথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান মন্ত্রী। মার্কিন যুক্তরাষ্ট্রে কি হচ্ছে আজকে? ছাত্ররা যখন বিক্ষোভ করছে তখন তাদেরকে পুলিশ যেভাবে দমন করছে, যেটি আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি, এমনকি মাস্টাররাও রেহাই পায়নি পুলিশের পিটুনির হাত থেকে। 2500 ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মানবতাকে ভুলণ্ঠিত করার প্রতিবাদে যখন ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভকেও পুলিশ যেভাবে দমন করছে, আজকেই পত্রিকার বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকার পাতায় সেই ছবি ছাপানো হয়েছে। সুতরাং মানবাধিকার কোনো জায়গায় পারফেক্ট নয়। আমাদের দেশে অনেক দেশের তুলনায় মানবাধিকার অনেক ভালো। জনপদের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ জননেত্রী শেখ হাসিনার আগামীর ভিশনকে বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী উবায়দুল মুক্তাদির চৌধুরীর। দুপুরে শহরের বঙ্গবন্ধু স্কোয়ারে জেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে তিনি একথা বলেন। আগামী 27 ও 28 সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন মন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়া ছাত্রলীগ এখন যেমনটা আছে আরো বেশি সংগঠিত হয়ে সামনে নেত্রীর ভিশনকে এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, শোষণ মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত সমাজ, একটা ডেমোক্রেটিক বাংলাদেশের পথে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা আমরা রাখি। জনপদের সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে কারসাজি করে ধানের দাম কমানোর অভিযোগ নওগাঁর কৃষকদের। 3 দিনের ব্যবধানে মন প্রতি দর নেমেছে 170 টাকা পর্যন্ত। কৃষি উপকরণের বাড়তি দর ও বৈরী আবহাওয়ায় বেড়েছে ধান চাষাবাদের খরচ। টানা দাবদাহে চাষিরা ঘরে তুলতে পেরেছেন ফলনের অর্ধেক। এ অবস্থায় হাটে তোলার পর ন্যায্য দর না পাওয়ার অভিযোগ চাষিদের। কৃষকদের অভিযোগ, ধানের যোগান বাড়লেই দর কমিয়ে অধিক মুনাফার সুযোগ নেয় ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট প্রতিষ্ঠান থেকে দর কমিয়ে দেওয়ার প্রভাব পড়েছে হাটে। সংস্কারের নামে কাটা হয়েছে 1000 গাছ। এতেই নওগাঁর শালবন ছেড়েছে অন্তত 10 প্রজাতির পাখি। ধ্বংস হয়েছে জলজ উদ্ভিদ ও প্রাণী। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও পরিবেশবিদরা। এবার রকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। গত 2 বছর আগেও শীতে এ দিঘির জলে ডানা ঝাপটাতো, খুনসুটিতে মেতে উঠত নানা পরিযায়ী পাখি। এখানে টলটলে জলে বড় বড় পাতার মধ্যে ফুটত সাদা ও গোলাপি পদ্ম। অনাবিল প্রকৃতি আর দিঘির এ নয়নাভিরাম দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা আসতেন নওগাঁর আলতা দিঘি শালবনে। এখন এর সৌন্দর্য বাড়াতে নেওয়া হয়েছে 3টি প্রকল্প: ওয়াচ টাওয়ার নির্মাণ, দিঘি খনন ও আশপাশের অবকাঠামো নির্মাণ। এসব কাজ বাস্তবায়নে দিঘির চারপাশের 1102টি কাটা হয়েছে গাছ। তবে অভিযোগ রয়েছে এ সংখ্যার অন্তত 3 গুণ বেশি কাটা হয়েছে গাছ। আলতা দিঘি শালবন উন্নয়নের নামে 16 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্পে 2 পাশের শত শত গাছ কেটে ফেলা হয়েছে। আর এই গাছ কাটার কারণে এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে মনে করছে পরিবেশবিদরা। বনের জীব বৈচিত্র্য যেটা, সেটা নষ্ট হয়ে গেল, বনের প্রাণীরা পালিয়ে গেল। চতুর্দিকে গাছ ছিল আর কি, গাছ থাকার কারণে মানে পরিবেশটা অনেক সবুজ ছিল এবং নির্মল ছিল। প্রাকৃতিক ভারসাম্য নষ্টের এমন প্রকল্প নিয়ে যখন সমালোচনার ঝড়, তখন প্রকল্পের সুফলের রাত দিন স্বপ্ন দেখছে সংশ্লিষ্ট বিভাগ। আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই আলতা দিঘি আমাদের উত্তপ্তকরণের জন্য ধামুরহাট টোটাল এলাকাটাকে সাপার করতে হবে। এখানকার উষ্ণতা অবশ্যই বাড়বে। 20-25 প্রজাতির চারা দ্বারা ওই এলাকাগুলোকে আমরা বনায়ন করে ফেলব। শালবনের পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে এমন কোনো প্রকল্প নেওয়া হলে তার বিরুদ্ধে সুপারিশ করার কথা জানায় জেলা প্রশাসন। যারা এই প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত তাদেরকে সুপারিশ করব যে যাতে তারা আর এই প্রকল্প বাস্তবায়ন না করে। 43 একর আয়তনের এই আলতা দিঘিকে জাতীয় উদ্যান ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এর মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ। সরকারের রিমোট কন্ট্রোল ভারতের হাতে অভিযোগ নেতাদের। প্রলাপ বকছে দলটি, পাল্টা জবাব ক্ষমতাসীনদের। সমবায়ের মাধ্যমেই হবে দারিদ্র্য বিমোচন। মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা, মাগফেরাত কামনায় দোয়া। মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াতের দাফন। জানা যায় মানুষের ঢল। পতেঙ্গাকে ধ্বংসস্তূপ থেকে বাঁচাতে জ্বলন্ত বিমান নিয়ে যান নদীতে।
এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি জাফর সাদিক, সঙ্গে থাকুন সময়ের।